ওকে, থ্যাংক ইউ। আমরা জার্নাল চ্যাপ্টার করছিলাম। জার্নালের দুইটা ক্লাস মনে হয় নিয়েছি আমাদের, আজকে 3 নাম্বার ক্লাস জার্নালের। যারা প্রথম দুইটা ক্লাস মিস করেছো, গ্রুপে দেখবে ভিডিও দেওয়া আছে। প্রথম ক্লাস না করলে কিন্তু বোঝা যায় না, কারণ জার্নালের বেসিক ক্লাস যদি তুমি না করে থাকো তাহলে কিন্তু পরের অঙ্কগুলো বোঝা একটু কষ্ট হয়ে যায়। কারণ কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এইসব বিষয়গুলো জানতে হয়। আবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য তো আরো প্রবলেম হয়ে যায় না বুঝতে পারলে। তো সেক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আগে আরো কিছু বেসিক ক্লাস আছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সেই ক্লাসটা আগে করতে হবে। আমাদের বিবি ভিশন যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য দুইটা ক্লাস আমি নিয়েছি। ওই দুইটা ক্লাস তোমরা করে নিবা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কারণ যেহেতু এটা জাবেদা, তো তোমার ওই ক্লাসগুলো আগে একটু করে আসা জরুরি। হ্যাঁ, এটা আমাদের ইউটিউব চ্যানেল। এখানে প্রায় 30,000 সাবস্ক্রাইবার আছে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারাও একটু করে ফেলবা। তো লিঙ্ক গুলো শেয়ার করে দিবা যাতে অন্যরাও করতে পারে, বন্ধু বান্ধব। তো এখানে একটু নিচের দিকে গেলে তুমি এখানে পেয়ে যাবা যে হিসাব বিজ্ঞানের হাতে খড়ি ক্লাস। এই হিসাব বিজ্ঞানের হাতে খড়ি ক্লাসটাই তোমাকে করে ফেলতে হবে যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, এটা একটু তোমার জন্য ইম্পর্টেন্ট। আর ভাইয়া, একটা কথা ছিল। বলো। এই হিসাব বিজ্ঞানের হাতে করে ক্লাস দুইটাতে যে পিডিএফটা দেখাইছেন না আপনি, হ্যাঁ, হ্যাঁ। ওইটা একটু আমারে বা সবাইরে দিলে খুব উপকার হইতো। আমি দেখছি ক্লাস দুইটা, তো পিডিএফটা লাগবে না। আচ্ছা, ঠিক আছে, পিডিএফটা আমি দিয়ে দিব। এই যে হিসাব বিজ্ঞানের হাতে খড়ি ক্লাস 1, এই যে 2, দুইটা দেওয়া আছে। এই দুইটা একটু দেখে নিবা। আর পিডিএফটা ঠিক আছে, আমি গ্রুপে তাহলে আপলোড করে দিব পিডিএফটা, ঠিক আছে, সবার মানে জন্য। আজকে সম্ভব হলে আজকেই দিয়ে ওইটাতে অনেক কিছু শিখার আছে, অনেক ওকে, কিছু ওকে, ঠিক আছে, আমি আজকেই দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা তো এগুলা জানেই, যে জাবেদা কি, খতিয়ান কি, হিসাব বিজ্ঞান কোথা থেকে এলো, কে আবিষ্কার করলো, হ্যাঁ, এসব বিষয়গুলো। তো সমস্যা হবে না আশা করছি, আমি এটা দিয়ে দিব আজকে। ওকে, আমরা 1 নাম্বার করেছিলাম, 2 নাম্বারটা মনে হয় হোমওয়ার্ক ছিল। কেউ কি করেছো 2 নাম্বারটা? জি স্যার। 2 নাম্বারটা করেছিলে, কোনো প্রবলেম আছে 2 নাম্বারে? কোনো এন্ট্রিতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি না তাহলে ভাইয়া। বলে না দিই। স্যার। আমি একটু বলছি তারপরে। ভাইয়া, ভাইয়া দুইটা এন্ট্রি বুঝতে পারিনি। আচ্ছা, আমি সবগুলো ধরে ধরে বলে দিচ্ছি, হ্যাঁ, খেয়াল করো। অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে একটু বলে নেই যে আমাদের সম্পদ যদি থাকে, সম্পদ, অ্যাসেট যদি থাকে, এই অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে অর্থাৎ কমে গেলে credit হয়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। এরপরে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, এই তিনটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর হচ্ছে আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন, এই তিনটা হচ্ছে উল্টা, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই 6টা নাম মুখস্থ করে ফেলবা: সম্পদ, ব্যয়, উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মূলধন, এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। ওকে। জ্যোতি বলতেছে জার্নালের পিডিএফ দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়েছে পিডিএফ। তো 2 নাম্বার প্রবলেম 2-তে যেটা আছে যে স্যালারি পেইড ফর কারেন্ট মান্থ। স্যালারি মানে আমরা জানি যে বেতন, পেইড মানে পরিশোধ, তাহলে বেতন পরিশোধ করা হয়েছে ফর কারেন্ট মান্থ মানে চলতি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তা আমরা জানি যে বেতন কিন্তু একটা খরচ, বেতন হচ্ছে একটা খরচ। তো আমাদের খরচটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বেতনটা ডেবিট করতে হবে, স্যালারি এক্সপেন্স ডেবিট। আর যেহেতু বেতনটা দিচ্ছ নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট। আমরা জানি জাবেদার দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। তো এখানে স্যালারি হচ্ছে একটা খরচের নাম। আমরা শিখেছিলাম যে কোনো খরচ যখন বৃদ্ধি পাবে ওই খরচটা ডেবিট করতে হবে, যে কোনো খরচ বৃদ্ধি পেলে ডেবিট। স্যালারির জায়গায় যদি রেন্ট থাকতো, ভাড়া থাকতো, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট করতাম। এখানে ইউটিলিটি যদি থাকতো, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট করতাম। যেটা থাকবে খরচের নামটা ডেবিট করতে হবে। স্যালারি আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা এখানে জাবেদা দিব এইভাবে: স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। জাবেদায় ঘর করতে হয়, ঘরের নাম হচ্ছে প্রথমে থাকে ডেট, তারপরে অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, মানে হচ্ছে প্রথমে তারিখ, তারপরে হচ্ছে হিসাবের শিরোনাম,
ও ব্যাখ্যা, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। এরপরে রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে আমাদের জাবেদার ঘর, অর্থাৎ জাবেদায় 5টা ঘর করতে হয়, একটা ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, তো স্যালারি পেইড করলে আমি বলেছি স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, একটা ডেবিট পাশে টাকা বসাবা, ক্রেডিট পাশে টাকা বসাবা। এরপরে দেখো ব্যাখ্যা দিয়েছে, টু রেকর্ড দ্য স্যালারি এক্সপেন্স পেইড ফর দ্য ক্যাশ। প্রতিটা ব্যাখ্যায় এই টু রেকর্ড দিয়ে শুরু করতে হয়, প্রতিটা ব্যাখ্যায় শুরু করতে হয় টু রেকর্ড দ্বারা। টু রেকর্ড কি? টু রেকর্ড দ্য স্যালারি এক্সপেন্স পেইড ফর দ্য ক্যাশ, মানে স্যালারি এক্সপেন্সটা নগদে পরিশোধ করা হয়েছে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা দেখো, রিপেয়ার এক্সপেন্স পেইড। এটাও একটা খরচ, এটাও একটা ব্যয়। রিপেয়ার এক্সপেন্স মানে মেরামত খরচ। 5,000 টাকা মেরামত খরচ হয়েছে, মেরামত খরচ মানে অনেক সময় মেরামত করে না, বিল্ডিং মেরামত করে অনেক সময়, বা গাড়ি মেরামত করে, যে কোনো জিনিস মেরামত করার জন্য খরচ হয়েছে 5,000 টাকা, এটাও একটা ব্যয়। তাহলে এই মেরামত খরচ ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। তাহলে আমরা জাবেদা দিব 2 নাম্বার দিয়ে, রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, কারণ নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট। 3 নাম্বার বলছে রেন্ট পেইড। রেন্ট পেইড মানে কি? ভাড়া পরিশোধ করা হয়েছে ফর দ্য মান্থ, এই মাসের জন্য ভাড়া পরিশোধ করা হয়েছে 2,000 টাকা। ভাড়া পরিশোধ হয়েছে 2,000 টাকা, তো ভাড়াও তো একটা খরচ, তাহলে খরচ বৃদ্ধি পেলে এটাও ডেবিট হবে। তাহলে আমরা দিব রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপরে 4 নাম্বার বলছে ওয়েজেস অ্যাক্রুড। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, অ্যাক্রুড মানে বকেয়া। ওয়েজেস অ্যাক্রুড, ভাড়া বকেয়া আছে ফর ফর এ মান্থ। আচ্ছা, ভাড়া বকেয়া আছে, ওয়েজেস মানে হচ্ছে ভাড়া না, সরি মজুরি, ওয়েজেস মানে হচ্ছে মজুরি। তাহলে মজুরি বকেয়া আছে, তো যেহেতু মজুরি বকেয়া আছে, মজুরি বকেয়া থাকলে আমরা জানি মজুরি একটা খরচ, তো কোনো খরচ যদি বকেয়া থাকে খরচটা ডেবিট হবে, ঠিক আছে। এইখানে তো আর ক্যাশ ক্রেডিট হবে না, কারণ নগদ টাকা তো আর পরিশোধ করতেছি না যে ক্যাশ ক্রেডিট করবো, তো এখানে ক্যাশটাকে তুমি ক্রেডিট করতে পারবে না। এখানে মজুরি, accounts payable, হ্যাঁ মজুরির টাকাটা তো পরিশোধ করনি, তাহলে এটা তুমি অ্যাকাউন্টস পেবল বা ওয়েজেস পেবল ক্রেডিট করবা, ওয়েজেস পেবল। তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট, মানে পরিশোধ করা হয় নাই এই জন্য পেয়েবল লিখতে হবে। যদি আমরা পরিশোধ করে দিতাম ক্যাশ ক্রেডিট করতাম, তখন লিখতাম ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর পরিশোধ না করলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। ঠিক তেমনি স্যালারির ক্ষেত্রে স্যালারি পরিশোধ করে দিলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি ক্যাশ ক্রেডিট। আর পরিশোধ না করলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আচ্ছা, ওয়েজেস পেবল মানে কি দাঁড়াচ্ছে? পেয়েবল মানে হচ্ছে বকেয়া বোঝাচ্ছে, যে আমি টাকাটা এখনো দেই নাই, পাবে সে, হ্যাঁ পাওনাদার বোঝাচ্ছে। বলছে ওয়েজেস পেবল মানে কি ওয়েজেস দাঁড়াচ্ছে? পেয়েবল মানে হচ্ছে বকেয়া মজুরি, বকেয়া মজুরি মানে মজুরি হিসাব ডেবিট আর বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। জি ভাই, ঠিক আছে। ওকে, 5 নাম্বার বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট ইনকার্ড বাট নট পেইড। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, আর ইনকার্ড মানে সংগঠিত হওয়া, একটা বিজ্ঞাপন সংগঠিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ইনকার্ড বাট নট পেইড ফর অফ টাকা 2,000। অ্যাডভার্টাইজমেন্ট সংগঠিত হয়েছে বাট নট পেইড, কিন্তু সেটা পরিশোধ করা হয় নাই। যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচ, তো খরচ ডেবিট হবে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট। ইনকার্ড মানে সংগঠিত হয়েছে বাট নট পেইড, সংগঠিত হয়েছে টাকা দাও নাই, মানে তুমি পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছো কিন্তু টাকা দাও নাই, তাহলে এখানেও পেয়েবলটা আসবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল ক্রেডিট। দেখো তো এটা বুঝতে পারলে কিনা। जी सर। বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল না দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল দিলেও হবে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এটা লিখলেও হবে, বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল দিলেও হবে। অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল একই কথা হবে। তাহলে এখানে কি দিয়েছে একটু দেখি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল দিয়েছে, হ্যাঁ ওকে। এরপরে 6 নাম্বারটা আসি, কনভিয়েন্স পেইড টু সেলসম্যান ফর কারেন্ট মান্থ অফ টাকা 6,000।
কনভিয়েন্স পেইড টু সেলসম্যান, এটার বাংলা অর্থ কে বলতে পারবে? কে বলতে পারবে এটার বাংলা অর্থ? পরিবহন। না, পরিবহন না। কনভিয়েন্স পেইড টু সেলসম্যান, এই কনভিয়েন্স দ্বারা কি বোঝাচ্ছে? কে বলতে পারবে? অফিসের কাজের জন্য কোথাও যাইতে যে খরচগুলো হয় তাকে কনভেন্স। অফিসের জন্য যে, অফিসের জন্য অনেক কর্মচারীদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয় না, তার মানে এটা হচ্ছে যে অফিসের কাজের জন্য যেই খরচগুলো দেওয়া হয় বিভিন্ন সেক্টরে, যে পরিবহন রিলেটেড যে খরচগুলো দেয়, এটা কিন্তু নিজের পরিবহন রিলেটেড হইলে হবে না। তুমি অফিস যাচ্ছ, এই পরিবহন না, এই পরিবহন না, অফিসের কাজের জন্য অফিস টাইমে তোমাকে যেই পরিবহনের জন্য যেই খরচগুলো দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে কনভিয়েন্স। তাহলে কনভিয়েন্স পেইড টু সেলসম্যান, একজন সেলসম্যানকে সেই অফিসের পরিবহনের জন্য খরচ দেওয়া হয়েছে। কত টাকা? 6,000 টাকা। এইটাও তো তোমার জন্য খরচ। তুমি ধরে নিবা তুমি কোম্পানির বস, তাহলে তুমি যদি কোম্পানির বস হও, এই কনভিয়েন্স তো তোমার জন্য আয় না, এটা তোমার জন্য খরচ। ঠিক আছে, তাহলে তুমি জাবেদা দিবা কনভিয়েন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, কনভিয়েন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, যেহেতু এটা একটা খরচ। 7 নম্বরে বলছে যে ফ্রেইট ইন পেইড। ফ্রেইট ইন মানে ক্রয় পরিবহন, ফ্রেইট ইন মানে হচ্ছে ক্রয় পরিবহন, মনে রাখতে হবে। ফ্রেইট ইন মানে ক্রয় পরিবহন, ফ্রেইট ইন ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন একটা খরচ, তুমি পণ্য ক্রয় করেছো, পরিবহন বাবদ টাকা দিতে হয়েছে, তাহলে ক্রয় পরিবহন কিন্তু একটা খরচ। যেহেতু এটা একটা খরচ, আমরা জানি খরচ ডেবিট হয়, তাহলে ফ্রেইট ইন ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, কারণ পরিবহন খরচ তো আর বাকিতে হয় না, পরিবহন খরচ তো নগদে হয়। তুমি একটা রিক্সায় উঠলে, রিক্সায় উঠে রিক্সাওয়ালারে বলবো যে মামা এখন টাকা নেই, টাকা যখন হবে পরে দিয়ে দিব, না এখন আমার নামাই দাও, তাহলে কি তোমাকে নিয়ে যাবে? নিয়ে যাবে না। তাহলে ফ্রেইট ইন ক্রয় পরিবহন আর ফ্রেইট আউট বিক্রয় পরিবহন। ফ্রেইট ইন হচ্ছে ক্রয় পরিবহন, ফ্রেইট আউট হচ্ছে বিক্রয় পরিবহন। ওই যে ভোকাবুলারি শীট দিয়েছি তোমাকে মুখস্থ করার জন্য, ওইটা ইম্পর্টেন্ট, ওটা লাগবেই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই ফ্রেইট ইনের আর একটা সিমিলার নাম আছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন। ফ্রেইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন, এটা হচ্ছে ক্রয় পরিবহন। আর ফ্রেইট আউট বা ট্রান্সপোর্টেশন আউট, এটা হচ্ছে বিক্রয় পরিবহন। ফ্রেইট আউট বা ট্রান্সপোর্টেশন আউট, এটা হচ্ছে বিক্রয় পরিবহন। এখন কথা হচ্ছে দুইটাই খরচ, ক্রয় পরিবহনও খরচ, বিক্রয় পরিবহনও খরচ, দুইটাই খরচ, দুইটাই ডেবিট হবে। ক্রয় পরিবহনও ডেবিট হবে, বিক্রয় পরিবহনও ডেবিট হবে, আর ক্যাশ ক্রেডিট হবে, কারণ দুইটাই খরচ। তাহলে 7 এবং 8 দুইটার ক্ষেত্রে যাবে হবে, দেখো ফ্রেইট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, আর এটা ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। 7 এবং 8, একটা ফ্রেইট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, আর একটা হচ্ছে ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ক্রয় পরিবহন আর বিক্রয় পরিবহন। 9 নম্বর বলছে ইন্স্যুরেন্স এক্সপেন্স পেইড ফর কারেন্ট মান্থ। ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা, বিমা খরচ পরিশোধ করা হয়েছে 6,000 টাকা কারেন্ট মান্থ, এই মাসের জন্য বিমা খরচ দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা খরচ, বিমা একটা খরচ, আমরা বিমা কেন করি? কোনো জিনিস আমাদের যদি, যেমন ধরো তুমি একটা গাড়ি কিনেছো, এই গাড়িটা যদি নষ্ট না হয়ে যায়, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট না করে, বা অ্যাক্সিডেন্ট করলে যে ক্ষয়ক্ষতি হবে, এই ক্ষয়ক্ষতি যে কোম্পানি তোমাকে দেবে তার সাথে তুমি একটা চুক্তি করেছো যে আমার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হলে আমার এই গাড়ি নতুন কিনে দিতে হবে। এখন সেই কোম্পানি তোমাকে কেন নতুন গাড়ি কিনে দিবে? কারণ তার সাথে তুমি চুক্তি করেছো যে কোনো ক্ষয়ক্ষতি হলে কিনে দেবে। এতে তার লাভ কি, কোম্পানির লাভ কি? কোম্পানির লাভ হচ্ছে কোম্পানিকে প্রতি মাসে মাসে একটা করে প্রিমিয়াম দিতে হবে, মানে প্রতি মাসে মাসে তাকে একটা কিস্তির টাকা দিতে হবে। এতে করে যখন তোমার গাড়ির ক্ষতি হবে তখন সে পুরো ক্ষয়ক্ষতিটা সে দিবে, সে বহন করবে। আর যদি কখনো গাড়ির ক্ষয়ক্ষতি না হয়,
তাহলে সেই যে টাকাটা নিচ্ছে প্রতি মাসে মাসে এই টাকাটা সে আর তোমাকে ফেরত দিবে না, এই টাকাটা তার ইনকাম। ঠিক আছে? তাহলে বীমা কোম্পানির সাথে একটা চুক্তি, তা তুমি ওই বীমা কোম্পানির সাথে চুক্তি করেছো, তোমাকে প্রতি মাসে মাসে যে টাকাটা দিতে হচ্ছে, এই যে এখানে 6,000 টাকা করে দিচ্ছ। ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা খরচ, পেইড ফর কারেন্ট মান্থ, এই মাসের বীমা খরচ পরিশোধ করেছো 6,000 টাকা। তাহলে বীমা একটা খরচ, তুমি জাবেদা দিবা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। 10 নম্বর হচ্ছে ইউটিলিটিজ এক্সপেন্স। ইউটিলিটিজ মানে উপযোগ খরচ, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলোকে বলে হচ্ছে উপযোগ খরচ। ইউটিলিটিজ এক্সপেন্স অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, তাহলে বাকিতে একটা খরচ সংগঠিত হয়েছে, উপযোগ খরচ, গ্যাস, পানি, বিদ্যুৎ। তাহলে যে কোনো খরচ, আমি বলেছি খরচ আসলে খরচটাকে ডেবিট বানাইতে হবে, তাহলে ইউটিলিটিজ এক্সপেন্স হবে ডেবিট, ইউটিলিটিজ এক্সপেন্স হবে ডেবিট। অন অ্যাকাউন্ট বাকিতে, তাহলে এইখানে তো আর ক্যাশ আসবে না, তাহলে ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিজ পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটিজ পেয়েবল হবে ক্রেডিট। তাহলে কি বুঝতে পেরেছি 2 নম্বর অঙ্ক? কারো কোনো জি কোশ্চেন ভাইয়া, আছে? বুঝতে জি পারছি। স্যার। Okay, ঠিক আছে, আমরা 3 নম্বরে চলে যাই তাহলে। প্রবলেম স্যার টু রেকর্ড মানে কি? টু রেকর্ড মানে এই যে হিসাব মুক্ত করা হলো, টু রেকর্ড জি ব্যাখ্যার ঠিক ক্ষেত্রে আছে। টু রেকর্ড দ্বারা শুরু করতে হয়। 3 নম্বরটা দেখো, ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশনস ফাইন্ড আউট দ্য নেচার অফ অ্যাকাউন্ট অ্যান্ড অলসো স্টেটস হুইচ অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড অ্যান্ড হুইচ অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড। বলছে যে এখানে যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে, ট্রানজেকশন মানে লেনদেন, এখানে যে লেনদেন গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, মানে জাবেদা করতে হবে আর কি। রেন্ট পেইড, এটার বাংলা কি? রেন্ট পেইড ভাড়া পরিশোধ। ভাড়া। ভাড়া পরিশোধ, ভেরি গুড, ভাড়া ভাড়া পরিশোধ। প্রদান। ভাড়া একটা খরচ, তাহলে বলো তো এটা জাবেদা কি হবে? রেন্ট এক্সপেন্স Rent ডেবিট ক্যাশ expense ক্রেডিট। debit cash রেন্ট credit. এক্সপেন্স ডেবিট রেন্ট এক্সপেন্স ক্যাশ ডেবিট ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, ভেরি গুড, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, খুব সুন্দর বলেছো। পরেরটা বলছে স্যালারি পেইড, তাহলে আমি জ্যোতি সরকারকে জিজ্ঞেস করতে চাই স্যালারি পেইড কি হবে? জ্যোতি বলবে, জ্যোতি, জ্যোতি সরকার, এটা আনমিউট করে বলো তো স্যালারি পেইড এটা জাবেদা কি হবে? জ্যোতি সরকার, সরকার কি নাই? জ্যোতি সরকার নাই, আচ্ছা, আচ্ছা আছে, জ্যোতি সরকার আছে কিন্তু জ্যোতি সরকার আনমিউট মনে হয় করতে পারছে না। ওকে, তাহলে আমরা চলে যাব মনীষার কাছে। মনীষা কি শুনতে পাচ্ছে আমাদেরকে? মনীষা, জি ভাইয়া। মনীষা বলো এটা 2 নম্বর কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, স্যালারি একটা খরচ এই জন্য খরচটা ডেবিট আর নগদ টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, 3 নম্বরটা দেখো, ইন্টারেস্ট রিসিভড। আচ্ছা, এই যে রিসিভড মানে কিন্তু তুমি পাইছো, একটা ইন্টারেস্টের টাকা তুমি পাইছো, যেহেতু এটা তুমি পাইছো, নগদ পাইছো, ক্যাশ ডেবিট হবে। ইন্টারেস্টের টাকাটা যেহেতু তুমি নগদ পাইছো, ক্যাশ ডেবিট হবে, ক্যাশ ডেবিট। আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। মানে যেহেতু এটা পাচ্ছ তাহলে ক্যাশ ডেবিট, নগদ টাকা আসতেছে তোমার কাছে। আর এটা তোমার একটা আয়, এইটা তোমার একটা আয়, আর আয় ক্রেডিট হয়, এই জন্য ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, আয়টা ক্রেডিট হবে। 4 নম্বর বলছে যে ডিভিডেন্ড রিসিভড, ডিভিডেন্ড রিসিভড 500 টাকা, ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড ইনকাম বা ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। কেন? কারণ এই যে ডিভিডেন্ড রিসিভড কথাটা বলা আছে, রিসিভড মানে তুমি পাচ্ছ, রিসিভড মানে তুমি পাচ্ছ টাকাটা, তাহলে ডিভিডেন্ড রিসিভ করতেছো তাহলে ক্যাশ ডেবিট হবে, যেহেতু রিসিভ করতেছো মানে পাচ্ছ, ক্যাশ ডেবিট। আর কি পাচ্ছ? ডিভিডেন্ড, লভ্যাংশ, লাভের টাকা, লাভের টাকা পাচ্ছ, তাহলে ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট।
এরপরে হচ্ছে 5 নাম্বারটা বলছে ক্যাশ পারচেস, নগদে ক্রয় করা হয়েছে, নগদে ক্রয় করা হয়েছে। আলামিন ইসলাম, আলামিন ইসলাম বলো তো এটা ক্যাশ পারচেস কি হবে? হ্যাঁ, ক্যাশ পারচেজ। হ্যাঁ, কি হবে এটা? পারচেজ হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেস হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। মনে রাখতে হবে যখনই তুমি ক্রয় করবা এই পারচেস ওয়ার্ডটা থাকবে তখনই পারচেস ডেবিট, আর সেলস ওয়ার্ডটা থাকলে সেলস ক্রেডিট। হ্যাঁ, পারচেস ডেবিট হয়, সেলস ক্রেডিট হয়। তাহলে নগদে ক্রয় করতেছো, নগদে ক্রয় করলে পারচেস আছে, পারচেস ডেবিট, আর নগদে ক্রয় করছো, নগদ টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। 6 নাম্বার বলতেছে ক্রেডিট পারচেস। আচ্ছা, ক্রেডিট পারচেস মানে হচ্ছে বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় করেছো ফ্রম করিম, করিমের কাছ থেকে বাকিতে ক্রয় করেছো। তাহলে বাকিতে ক্রয় করলে আমি বলেছি পারচেস থাকলে পারচেস ডেবিট হবে, তাহলে পারচেস তুমি ডেবিট করবা আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করবা। পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 7 তারিখ, 7 তারিখ আমি একটু শুনতে চাই কার কাছ থেকে? নাসরিন আক্তার নদী, নদী কি শুনতে পাচ্ছ? নাসরিন আক্তার নদী, জি ভাইয়া। এটা কি পারবা? ক্যাশ সেলস এটা কি হবে? কি হবে এটা? ক্যাশ ক্রেডিট সেলস ডেবিট। না 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 ক্যাশ না না, ডেবিট সেলস ক্রেডিট। ভেরি গুড, ক্যাশ ডেবিট, কারণ এর টাকাটা তুমি পাচ্ছো, তুমি নগদ পাচ্ছো, তাহলে ক্যাশ ডেবিট। আর সেলস সবসময় ক্রেডিট হয়, জন্য সেলস ক্রেডিট। ভেরি গুড। 8 নাম্বারটা ক্রেডিট সেলস টু কমল, বাকিতে বিক্রয়, এটা বলবে তাবাসসুম, বলবে তাবাসসুম, নিয়মিত ক্লাস করে তাবাসসুম রাফা, বলো এটা কি হবে? বাকিতে বিক্রয়। স্যার এখানে হবে অ্যাকাউন্টস পে রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আচ্ছা, ভেরি গুড, এটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। যেহেতু তুমি বাকিতে বিক্রি করছো, বাকিতে বিক্রি করলে তো আমরা টাকা পাচ্ছি না, আমরা দেনাদার ডেবিট হবে তখন। দেনাদার কাকে বলে? যার কাছে তুমি টাকা পাবা। অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, যার কাছে তুমি টাকাটা পাবা, যে তোমাকে টাকাটা এখনো দেয় নাই তাকে বলে দেনাদার। তো তুমি বাকিতে বিক্রি করেছো, ক্রেডিট সেলস মানে বাকিতে বিক্রি করা, তুমি টাকাটা পাবা, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ভেরি গুড। 9 নাম্বারটা এটা আমাকে বলবে হচ্ছে, আচ্ছা তৃষা কি শুনতে পাচ্ছো? তৃষা, 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 তৃষা বলো তো 9 নাম্বার, এই যে মেশিনারি পারচেস, একটা মেশিনারি ক্রয় করা হয়েছে ফর ক্যাশ, নগদে, কি হবে এটা? মেশিনারি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ভেরি গুড। মেশিনারি হচ্ছে একটা সম্পদ, মেশিনারি একটা সম্পদ। এখন বলবো যে ভাইয়া পারচেস আছে, পারচেস থাকলে তো পারচেস ডেবিট করতে হয়, কিন্তু ব্যতিক্রম কোথায়? যদি সম্পদের নাম থাকে তখন পারচেসটাকে ডেবিট না করে মেশিনারি ডেবিট করতে হয়, যখন কোনো সম্পদের নাম থাকে। এখানে যেহেতু মেশিনারি সম্পদের নাম দেওয়া আছে, তাহলে আমরা মেশিনারি ডেবিট করব, আর ক্যাশ নগদ টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট করব। ভেরি গুড, সুন্দর হয়েছে। 10 নাম্বারটা ফার্নিচার সোল্ড, ফার্নিচার বিক্রি করা হয়েছে, এটা একটু নাফিসা বলবেন। নাফিসা, ফার্নিচার সোল্ড, ফার্নিচার বিক্রি করেছি, কি হতে পারে এটা? নাফিসা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, নাফিসা মনে হয় শুনতে পারছে না, তাহলে আমরা চলে যাব শুভ। শুভ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি একটু বলো তো এটা এটা কি হতে পারে? ফার্নিচার সোল্ড। ওকে, ক্যাশ হিসাব ডেবিট এন্ড ফার্নিচার হিসাব ক্রেডিট। ভেরি গুড, ক্যাশ হিসাব ডেবিট, কারণ এটা আমরা, যদিও নগদ কথাটা বলা নেই কিন্তু বাকির কথাও তো বলা নেই, তার মানে কিছু বলা না থাকলে আমরা নগদ ধরে নিব। হ্যাঁ, কিছু বলা না থাকলে ধরে নিব এটা আসলে নগদেই বিক্রি করা হয়েছে। তাহলে আমরা জাবেদা করব, যেহেতু বিক্রি করছি, বিক্রি করলে আমরা নগদ টাকা পাই, তাহলে ক্যাশ ডেবিট হবে। আর একটা সম্পদ বিক্রি করছি, সম্পদ বিক্রি করলে ওই সম্পদের নামটা ক্রেডিট করতে হবে, তাহলে ক্যাশ ডেবিট ফার্নিচার ক্রেডিট। ওকে, ভেরি গুড। 11 নম্বরে বলেছে আউটস্ট্যান্ডিং ফর ওয়েজেস,
আচ্ছা, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে কি? আমরা কিন্তু অনেক সময় কমেন্টস করি, হ্যাঁ, অনেকে ছবিতে কমেন্টস করি আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এই আউটস্ট্যান্ডিং কিন্তু সেই আউটস্ট্যান্ডিং না, এটা অ্যাকাউন্টিং এর আউটস্ট্যান্ডিং। এটার মানে হচ্ছে বকেয়া। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া। তার মানে মজুরি বকেয়া আছে, মানে মজুরি একটা খরচ, এই খরচটা বকেয়া আছে। তো যেহেতু এই খরচটা বকেয়া আছে, তাহলে এটা পরিশোধ করা হয় না, তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট। ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। ওকে, 12 নম্বরে বলছে পেইড টু অর্পণ। অর্পণকে পরিশোধ করা হয়েছে। অর্পণকে পরিশোধ করা হয়েছে, তার মানে কি? অর্পণ নিশ্চয় একজন পাওনাদার, আর এই তুমি পাওনাদারকে পরিশোধ করেছো, না হলে তাকে কেন পরিশোধ করবে? নিশ্চয়ই সে একজন পাওনাদার। তাহলে এটা জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। যেহেতু পাওনাদারকে পরিশোধ করেছো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 13 নম্বর বলছে রিসিভড ফ্রম শুভ টাকা 3000। রিসিভড ফ্রম শুভ, শুভর কাছ থেকে টাকা পেয়েছো। শুভর কাছ থেকে যদি টাকা পাও তাহলে ক্যাশ ডেবিট। টাকা পেয়েছো মানে কি? ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট। আর শুভ নিশ্চয় একজন দেনাদার, না হলে সে তোমাকে কেন টাকা দিবে? নিশ্চয় তার কাছে তুমি আগে থেকে টাকা পাও, অর্থাৎ সে একজন দেনাদার। এই জন্য ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 14 নম্বর বলছে ক্যাশ পেইড ইন বাই দ্য প্রোপ্রিয়েটর। ক্যাশ পেইড ইন বাই দ্য প্রোপ্রিয়েটর, ক্যাশ পরিশোধ করা হয়েছে কাকে? মালিককে। আচ্ছা, মালিককে কেন ক্যাশ পরিশোধ করা হবে? মালিককে ক্যাশ পরিশোধ করা হবে এই জন্যে, ক্যাশ পেইড বাই দ্য মানে মালিক ক্যাশ পরিশোধ করা হয়েছে, সরি, মালিক ক্যাশ টাকা পরিশোধ করেছে। কেন? কারণ মালিক ব্যবসায় ইনভেস্ট করেছে, না হলে সে ব্যবসায় কেন টাকা নিয়ে আসবে? এখানে বলছে যে ক্যাশ পেইড বাই দ্য প্রোপ্রিয়েটর, ক্যাশ পেইড ইন বাই দ্য প্রোপ্রিয়েটর, মালিক কর্তৃক পরিশোধ করা হয়েছে নগদ টাকা। তার মানে মালিক নিশ্চয় ব্যবসায়ে নগদ টাকা নিয়ে এসেছে। অর্থাৎ ক্যাশ, মালিক যদি কোনো টাকা নিয়ে আসে, আমরা আগের ক্লাসে বলেছিলাম, মালিক যদি কোনো টাকা নিয়ে আসে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল হবে ক্রেডিট। ঠিক আছে, মালিক কোনো টাকা নিয়ে আসলে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল হবে ক্রেডিট। 15 তারিখে বলেছে ক্যাশ উইথড্রোন। উইথড্রোন মানে হচ্ছে উত্তোলন। উইথড্রোন মানে উত্তোলন। ক্যাশ উইথড্রোন, নগদ উত্তোলন করা হয়েছে বাই দ্য প্রোপ্রিয়েটর, মালিক কর্তৃক উত্তোলন করা হয়েছে 5000 টাকা। তাহলে মালিক কর্তৃক যেহেতু উত্তোলন করা হয়েছে, তাহলে উত্তোলন ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, কারণ আমরা জানি উত্তোলন সবসময় ডেবিট করতে হয়। তাহলে উইথড্রো ডেবিট, ক্যাশ ক্রেডিট। 16 নম্বরে বলছে ক্যাশ পেইড ইনটু সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে পরিশোধ করা হয়েছে। নিশ্চয় সোনালী ব্যাংক তোমার কাছে টাকা পাবে, তাকে তুমি পরিশোধ করেছো, তাহলে সোনালী ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। সোনালী ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। আর 17 তারিখে বলছে যে ক্যাশ উইথড্র ফ্রম সোনালী ব্যাংক। তুমি সোনালী ব্যাংক থেকে টাকা উঠিয়েছো, তুমি যদি সোনালী ব্যাংক থেকে টাকা উঠাও তাহলে ক্যাশ ডেবিট হবে, কারণ তুমি তো টাকাটা পাচ্ছ, ক্যাশ ডেবিট। তুমি যেহেতু টাকাটা পাচ্ছ সেহেতু ক্যাশ ডেবিট। আর কোথা থেকে টাকাটা উঠাচ্ছ? সোনালী ব্যাংক থেকে, তাহলে সোনালী ব্যাংক ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এইভাবে জাবেদা করতে হবে। আমরা একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হলো এই 5 নাম্বারটাই হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, 5 নাম্বার না, আর একটা দেখি দেওয়া যায় কিনা। এই যে 7 নাম্বারটা, 7 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। এটা ইউনিভার্সিটি কোশ্চেন, অর্থাৎ বোর্ডের একটা কোশ্চেন। এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, এটা একটু বাসায় ট্রাই করবা, ঠিক আছে? আর যারা যারা ক্লাস করতেছো, যারা যারা নতুন জয়েন হয়েছো বা ক্লাস করতেছো, তারা একটু বলো যে ক্লাস কেমন লাগছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা কেমন লাগছে, কি মনে হচ্ছে? যেহেতু সবাই বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছো, বিভিন্ন জেলা থেকে তোমরা ক্লাস করতেছো, এই যে অনলাইনে ভর্তি হয়েছো, আমাকে একটু বলো যে রিভিউ দাও যে কেমন হচ্ছে ক্লাস। সবাই একটু বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা, বলো নাফিসা। উম, ভাইয়া জি ভাইয়া, ভাইয়া আগের ক্লাসগুলো দিলে ভালো হইতো, তাহলে বুঝতে পারতাম, একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আগের ক্লাসগুলো ঠিক আছে। আগের ক্লাসগুলো ইকুয়েশন ক্লাস নিয়েছিলাম,
ইকুয়েশন ক্লাস দিব, কিন্তু তুমি এই চ্যাপ্টারের প্রথম থেকে ক্লাস করেছো? জি ভাইয়া। এই জার্নালের যে প্রথম থেকে 1 নাম্বার থেকে ক্লাস করেছো তুমি? ভাইয়া আমি তো 3 তারিখে ভর্তি হয়েছিলাম তো, ওই ওই কয়েকদিন যে 2বার ক্লাস হয়েছে ওই 2টা করছি। অ্যাকাউন্টিং 2টা ক্লাস হয়েছে। আচ্ছা, হ্যাঁ, অ্যাকাউন্টিং 2টা ক্লাস নিয়েছি, জার্নালের শুরু থেকে আজকে মনে হয় 3 নাম্বার ক্লাস, জার্নালে 3টা ক্লাস নিয়েছি। ঠিক আছে, 3টা ক্লাস তুমি করবা। আর ইকুয়েশনের চ্যাপ্টারটা আগে ক্লাস নিয়েছি, এটা আমাদের ফ্রি ক্লাস নিয়েছিলাম, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস আপলোড করা আছে, আমি লিংক পাঠাই দিব, ঠিক আছে? ওইগুলো করে নিতে পারবা, সমস্যা নাই। জি ভাইয়া। আচ্ছা, আর আর কে? জি ভাইয়া, আর ধন্যবাদ। আর বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলামিন বলো ভাইয়া। ভাই ক্লাস অনেক সুন্দর আছে, জাস্ট কিছু ওয়ার্ড মিনিং একটু সমস্যা আছে। দেখা যায় যে কিছু ওয়ার্ড মিনিং অর্থ জানি না, সেক্ষেত্রে সমস্যা হয়। তাছাড়া ক্লাস খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ার্ড মিনিং এর যে প্রবলেমটা, আমি একটা শিট তৈরি করে দিয়েছি, ওইটা একটু ভালো করে মুখস্থ করে নাও, আস্তে 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 জড়তাটা কেটে যাবে, ওয়ার্ড মিনিং এর প্রবলেমটাও সলভ হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, আর কি? আচ্ছা ভাইয়া, ওই যে কলেজে যে পরীক্ষাটা হয় ওইটার সাথে কি ফাইনাল পরীক্ষার কোনো সম্পর্ক আছে? আলামিন, কলেজে ইন কোর্স পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা হয়। হ্যাঁ, ইন কোর্স জি। পরীক্ষাটা সাথে সম্পর্ক আছে। ইন কোর্স পরীক্ষাটা 15 বা 20 মার্কের নেওয়া হয়, এই 15 বা 20 মার্ক এটা ইম্পর্টেন্ট, এটা ফাইনালের সাথে অ্যাড হয়। আচ্ছা, ওইখানে যে কিছু টিচাররা অ্যাসাইনমেন্ট নিচ্ছে, এটা কি কোনো মানে হ্যাঁ হ্যাঁ, নাম্বারের সাথে যোগ? অ্যাসাইনমেন্টটা এটা জমা নেয়, এমনি জমা নেয়, বাট জমা দিবা, অ্যাসাইনমেন্ট করে জমা দিবা। এই কোশ্চেন গুলা কলেজের টিচাররা যা পড়ায় ওইটাই কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? এটা একটু ভালো করে প্রিপারেশন নিবা, টিচার যেই অঙ্কগুলো করায় সেগুলাই করবা ভালো করে, ঠিক আছে? ওইগুলা থেকেই কোশ্চেন করে দেয়। ওকে, আর কে? আসসালামাইকুম স্যার। হ্যাঁ, ফাহমিদা বলো। স্যার মানে আমাদের তো এতদিন একরকম ভাবে আমরা পড়েছিলাম, তো এখন তো ইউনিভার্সিটিতে অন্যরকম ভাবে এক্সামও দিতে হবে। তো এই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন যে প্রশ্নগুলা কেমন আসবে বা আমরা কিভাবে পড়বো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ফাহমিদা, খুব দারুণ একটা কোশ্চেন করেছো। আমি খুব শীঘ্রই, হয়তো শনিবারের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব একটা ভিডিও আকারে সুন্দর করে উপস্থাপন করার জন্য, যে কিভাবে কোশ্চেন হবে, কি কি পড়তে হবে, কোনগুলো গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ভিডিও আকারে এটা আমাদের ইউটিউব চ্যানেলে, মানে এটা সবার জন্য একটা ভিডিও করে এটা দিয়ে দিব। হ্যাঁ, শনিবারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তারপর? ঠিক আছে। আর স্যার যে আমাদের আমি তো 3 তারিখ থেকে ভর্তি হয়েছি, তো এর আগে ম্যানেজমেন্ট তারপর মার্কেটিং এর ক্লাস হয়েছিল, বাট ওই আচ্ছা, ক্লাসগুলো পাইনি। ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা গ্রুপ খুলে দিব, তোমাদের সবাইকে অ্যাড করে দিব, সেখানে সিরিয়ালে ভিডিওগুলো দেওয়া থাকবে। মার্কেটিং এর জন্য আলাদা একটা গ্রুপ খুলে দিব, সেখানে মার্কেটিং এরও সিরিয়ালে ভিডিওগুলো দেওয়া থাকবে। এটা নিয়ে আমি কাজ করব, খুব শীঘ্রই আমি গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব, যাতে সবগুলো ক্লাস তোমরা পেতে পারো, ঠিক আছে? সিরিয়ালে ওখানে। ওকে, ঠিক আছে। আর আর কেউ কিছু বলতে চাও? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যে ব্যাচ শুরু করেছি অনেকেই জানে না, তোমরা বিভিন্ন কলেজের স্টুডেন্ট। আমাদের যেই ইয়ে আছে, লিফলেটটা আছে, এটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তোমরা একটু কষ্ট করে তোমাদের যে ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বা তোমরা সবাই ফ্রেন্ডরা যেখানে অ্যাড থাকো সেখানে